আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনীতি বেশ জমে উঠেছে। নতুন করে রাজনীতি জমে ওঠার সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদী হত্যাকাণ্ডের জন্য ২রা জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ইঙ্গিত করে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর ঠিক ১ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী পরপর দুটি স্ট্যাটাস দিয়ে নতুন করে বারুদ উস্কে দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে তিনি হাদীর খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত বলে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন। তার কিছুক্ষণের মধ্যে আরেকটি স্ট্যাটাসে অভিযোগ করেছেন হাদী হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। তার দাবি হাদীকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের পর হাদীর ভাইয়ের এমন দুইখানা চাঞ্চল্যকর স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে আবারও হাদী হত্যাকাণ্ডকে নতুন করে আলোচনায় নিয়ে আসলো। প্রশ্ন উঠেছে, হাদীর ভাই একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন অভিযোগ কেন করলেন, তাও আবার প্রধানমন্ত্রী বরাবর। আবার হাদীর হত্যা মামলায় এফআইআরে কেন তিনি এই অভিযোগগুলো আগে করেননি? মমতা ব্যানার্জির মন্তব্যের পর কেন অভিযোগগুলো সামনে নিয়ে আসা হলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহায়তায় তাকে দ্রুত সিঙ্গাপুরে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৬ দিন পর ১৮ই ডিসেম্বর হাদী মারা যান। ১৮ই ডিসেম্বর রাতে বাংলাদেশে এক নজিরবিহীন তাণ্ডব চলেছিল। দেশের বড় দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারে অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রামে অবস্থিত সহকারী ভারতীয় হাই কমিশনের বাসভবনের সামনে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে। এরপর বেশ কিছুদিন ধরে ইনকিলাব মঞ্চের নেতারা ৩০ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগে বসে আন্দোলন করছিল। ঘটনার ২৫ দিনের মাথায় অর্থাৎ চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আদালতে এই মামলার প্রথম চার্জশিট দাখিল করে। ডিবির চার্জশিটে মোট ১৭ জনকে আসামি করা হয়। ডিবির তদন্ত অনুসারে হাদীকে সরাসরি রিকশায় গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ এবং ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন। তবে ডিবির এই চার্জশিট রাজনৈতিক মহল ও হাদীর পরিবারের কাছে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই বিতর্কের জেরে এবং মামলার গভীরতা অনুধাবন করে গত ১৫ই জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেয়। অবশ্য বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আগে থেকে হঠাৎ করে হাদী হত্যার বিচারের দাবিটা ম্রিয়মাণ হয়ে যায়। দর্শক, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। হত্যাকাণ্ড ঘটনার পর শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন অবৈধভাবে ভারতে চলে যায়। গত ৮ই মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ উত্তর ২৪ পরগনার বনগাঁ বাগদা রোড থেকে এই দুজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিধাননগর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এই হাদী হত্যাকাণ্ডকে ঘিরে ২রা জুন বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনায় খুনিদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। অমিত শাহর নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। মমতা আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন
এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকে সরকার পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন বলে দাবি করেন। তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে সেই নামগুলো এখনই প্রকাশ করছেন না বলে জানান মমতা। তিনি বলেন, এতদিন তিনি বলেননি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে তাকে মুখ খুলতে হয়েছে। তিনি সে নামটা বলতে চান না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দর্শক, এখানে প্রশ্ন হলো, মমতা কেন হঠাৎ করে বাংলাদেশের উত্তাল হাওয়া নিয়ে এতটা চিন্তিত? যদিও দাবি করেছেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন, আবার বলেছেন দেশের স্বার্থে ওই নাম তিনি বলবেন না। এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। এমনকি খোদ সাবেক অন্তর্বর্তী সরকার প্রভাবশালী লোকজনও এ নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন। ইউনূসের বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ, যিনি নির্বাচনের আগে দেশ ছেড়েছেন, তিনি লিখেছেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মমতা প্রকাশ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসলো। ইউনূসের এই সাবেক বিশেষ সহকারী আরো লিখেছেন, প্রশ্ন থেকে যায় বাংলাদেশে ভারতের হয়ে ঠিক কারা কাজ করেছে, এখানকার কোনো ব্যক্তি এসে নাকি সংস্থা। এরপর তিনি তার স্ট্যাটাসে হাদির হত্যাকারীরা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল তার একটা বিবরণ দিয়েছেন। লিখেছেন, হাদির হত্যাকারীরা দুপুর 2:30 থেকে রাত 11:15 দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনা সীমান্তে পৌঁছে এবং সেখানে চোরাচালানের একটা পপুলার রুট ব্যবহার করে, যেটা সম্পর্কে বিজিবি আগে থেকেই জানে, এবং সেখানে 2টি পাইপ সুড়ঙ্গ আছে যা দিয়ে মানব পাচারও হয়ে থাকে, যেখানে বিকাল 5:30 থেকে 6টার মধ্যে সীমান্ত সিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে বর্ডার গার্ড চৌকির কয়েক কিলো দূরের এই রুট ও পয়েন্ট সিল করতে ব্যর্থ হবে, এটা অবিশ্বাস্য। 4.5 ঘন্টা পরেও এই পয়েন্টটি বিজিবি নিয়ন্ত্রণে আসলো না। এটি কোনোভাবেই স্বাভাবিক ব্যর্থতা নয়। বিজিবি প্রধানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। প্রশ্ন হলো, ইউনূসের এই বিশেষ সহকারী যে গল্পগুলো লিখেছেন সেগুলো তারা ক্ষমতায় থাকার সময়, সে সময় কেন তিনি এই প্রশ্নগুলো তোলেননি? মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে এমন আলোচনার কিছুক্ষণের মধ্যে পাল্টা বোমা ফাটান হাদির ভাই শরীফ ওমর হাদি। দর্শক, হাদি হত্যাকাণ্ডের পর থেকে হাদির পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। বিশেষ করে হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকে নিয়ে সরকারের কিছু পদক্ষেপ সাধারণ মানুষের মনে কৌতূহল ও নানা সন্দেহের জন্ম দিয়েছিল। হাদি হত্যাকাণ্ডের মাত্র 1 মাসের মাথায়, অর্থাৎ চলতি বছরের 16 জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাই কমিশনের 2য় সচিব হিসেবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তখন অনেকেই অভিযোগ করেছিলেন, হাদির ভাইকে তড়িঘড়ি করে এমন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে প্রদান করাকে অনেকেই সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে শান্ত রাখার বা মুখ বন্ধ রাখার একটি কৌশল হিসেবে দেখেছিলেন। সরকারি কর্মকর্তা হয়েও হাদির ভাই 2রা জুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেশ বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকে এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। এর 1 ঘন্টা পর তিনি আরো একটি স্ট্যাটাস দেন, তবে এবারের স্ট্যাটাসটি অপেক্ষাকৃত ছোট। সেই স্ট্যাটাসে লিখেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। দর্শক, মমতা ব্যানার্জির মন্তব্যের পর হাদির ভাইয়ের স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে হাদি হত্যাকাণ্ডের ইস্যুকে আবারও চাঙ্গা করে তুলল কিনা তা হয়তো সামনের দিনগুলোতে বোঝা যাবে। যদি হাদির ভাইয়ের অভিযোগ সত্যি হয়, তাহলে তারেক রহমানকে তার মিত্র ইউনূসের উপদেষ্টা ও নিজের দলের এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গ
তথা বাংলা প্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরে প্রায় 1 মাস পরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে এসে মমতা ব্যানার্জি এমন একটি মন্তব্য করেছেন, নাম উল্লেখ না করেও যেটা আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের হাদি হত্যার ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। ঠিক একই সময়ে এই ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি তিনি ফেসবুকে 2টো স্ট্যাটাস দিয়েছেন। এর ফলে এই হাদির হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম এবং আদাব। হাদি হত্যাকাণ্ড নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো যে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্মতলায় একটি ধর্ণা দেওয়ার প্রোগ্রামে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যে তিনি নাম উল্লেখ না করেও হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছেন এবং তিনি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দিকে আঙ্গুল তুলে বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মানে অ্যাজ ইফ যে হাদি হত্যাকাণ্ডর খুনটা করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই খুনের বিস্তারিত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জানেন এবং কারা কারা হত্যায় জড়িত ছিল সেটিও তিনি জানেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। প্রথমত আমার অনুরোধ থাকবে, দিদি প্লিজ আপনি মুখ খুলুন। হৃদয়কে তথ্য ভান্ডার, সত্য ভান্ডার, কথার ভান্ডার বানিয়ে রেখে এভাবে একটা হত্যাকাণ্ডর পুরো বিষয়টা আপনি চেপে যাবেন, এটা কি ঠিক? দ্বিতীয় প্রশ্নটি আমার জেগেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কোনো খুন করান তাহলে সেই খুনিকে তিনি মেঘালয় সীমান্ত পথে অবৈধ পথে ঢুকিয়ে পশ্চিমবাংলায় পাঠাবেন। এটি আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারবো না। আপনাদের গুলশানের ওয়েস্টিন হোটেলের একজন আমেরিকান স্পাই এজেন্টের মৃত্যুর কথা মনে আছে? হোটেল রুমে তার লাশ পড়েছিল, আমেরিকান এম্বাসি তার পোস্টমর্টেমটা পর্যন্ত করেন। যারা বিশ্ব রাজনীতির খোঁজ রাখেন, কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে একজন কানাডিয়ান শিখ, তিনি খুব সক্রিয় নেতা ছিলেন, তাকে কে বা কারা হত্যা করেছে এবং সেই হত্যার পরে জাস্টিন ট্রুডোর কানাডার সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় তাহলে অমিত শাহ কি এত কাঁচা কাজ করবেন? বরং যদি ওসমান হাদির ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, এই যে শরীফ ওমর হাদি, তিনি বলেছেন যে জামাতে ইসলামের যে আমির তার একজন পিএস এই হাদি হত্যার ক্ষেত্র তৈরি করেছে এবং ঢাকা 8-এ হাদি যে নির্বাচন করতে চেয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাই আরো একটি স্ট্যাটাসে বলেছেন যে ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারে আছে এরকম কয়েকজন এমপি এই ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এটি বরং অধিক গ্রহণযোগ্য মনে হয় এই কারণে যে জামায়াতে ইসলাম তার সাথে পশ্চিমবঙ্গের মমতার একটা ভালো সম্পর্ক আছে। কদিন আগে আমি বলেছিলাম যে মমতা নিজে ডিপ স্টেটের এজেন্ট এবং তিনি এই রাজনীতির ইসলামকে যেভাবে ধারণ করেন এবং সেটাকে কেন্দ্র করে বলা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি অনেক জঙ্গিদেরও লালন করেন এবং সেই হিসেবে শুধু ডিপ স্টেট না, আইএসআই এর সাথে যদি তার সম্পর্ক থাকে আমি অবাক হব না। সুতরাং জামাত, মমতা, আইএসআই, ডিপ স্টেট, ইউনূসের উপদেষ্টা এগুলো যদি মিলান তাহলে কিন্তু 2-এ 2 4 হয়ে যায়। হাদিকে গুলি করা হলো 12ই ডিসেম্বর 2025 শুক্রবার দিন। তারপরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আসলে আই ওয়াশ বিইং এ ডক্টর আমি বলতে পারি যে এই পাঠানোটা প্রয়োজনীয় ছিল না। তাকে এভার কেয়ারে বা ইভেন ঢাকা মেডিকেলেই
ওই রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়ার সেটা দেওয়া হয়েছিল এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেটাই হয়েছে। তো আজ তারপর থেকে আজ পর্যন্ত সরকার তদন্ত করে খুনি বের করতে পারলো না। একবার চার্জশিট দিয়েছে, সেটা আবার বাদীপক্ষ নারাজি দিয়েছে। আরো একটি প্রশ্ন উঠেছে যেটা একটু বলি, যে যাদের খুনি বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ফয়সাল করিম মাসুদ তো ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ ছিল। বেশ কিছু ছবিতে দেখা গেছে তারা অফিসে একসাথে আড্ডা দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় একসাথে কাজ করছে। তাহলে এই ফয়সাল করিম মাসুদ খুনি হয় কি করে? অথবা এমনও হতে পারে যে ফয়সাল করিম মাসুদ কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তাকে এই হাদিকে হত্যার জন্য এই হাদির সাথে ফিট করা হয়েছে। কারা তাকে হাদির কাছে এনেছিল, এই প্রশ্নটি উঠেছে। এবং এই প্রশ্নটি ওঠার সময়, যখন এই প্রশ্নটি করা হয় হাদির ইনকিলাব মঞ্চের বর্তমান নেতা জুবায়ের এবং জুমাকে, তারা কিন্তু এই প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারেন না। হাদিকে হত্যার যে অভিযোগের কথা বলা হলো, জামাতের আমিরের পিএস, উপদেষ্টা, এমপি, আজকাল অভিযোগের আঙ্গুল কিন্তু এই জাবের এবং জুমার দিকেও উঠছে। এবং এই যে দেখেন মমতা দি এত কিছু বললেন, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের তো একেবারে অচল করে দেওয়ার কথা ছিল দেশ। তারা কি আজকে শাহবাগে গিয়েছেন? তারা কি বিশাল আন্দোলন গড়ে তুলেছেন? হাদি ছিল আসলে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। হাদিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হত্যা করেছে। তাকে প্রথমে হত্যাযজ্ঞ করা হয়েছে, এই হত্যাযজ্ঞ করার পরে তাকে প্ল্যান অনুযায়ী খুন করা হয়েছে। আবার হাদি হত্যার পরে আমরা দেখলাম তার যে অভিযুক্ত খুনি ফয়সাল, সে দুবাইয়ের থেকে ভিডিও করেছে, বলছে সে যে দুবাইয়ে ছিল এবং সে দুবাইয়ে যে গেছে তার বোর্ডিং পাস পর্যন্ত দেখিয়েছে। কারা তাকে এই বোর্ডিং পাস করে দিয়েছিল যদি সে দুবাই না গিয়ে থাকে? সুতরাং তার হত্যাকাণ্ডের সাথে কিন্তু অনেক এজেন্সির নামও জড়িয়ে যাচ্ছে। এবং একটি এজেন্সির মহাপরিচালক দিল্লি গিয়েছিলেন এবং তিনি ফিরে আসার পরপরই এই কথিত 2 খুনি গ্রেপ্তার হলেন। আবার এও এখন বলা হচ্ছে যে এই কথিত 2 খুনি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ থেকেও নাকি ফোন গেছে, কিন্তু তাদের এই মুহূর্তে ফেরানোর দরকার নাই। সুতরাং হাদিকে খুন করা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং তারা সেক্ষেত্রে সফল। নইলে হাদির মতো একটা ছেলে যে অশালীন ভাষায় কথা বলেছে, বরিশালের অশালীন ভাষায় কথা বলেছে, ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্সে, আহামরি কোনো মেধার স্বাক্ষর আমরা পাই না। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় শিক্ষকতা করতেন। তার একটা ইউটিউব আমি দেখেছি কন্টেন্ট, তিনি বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন। তিনি ইংরেজি যে শেখাচ্ছেন সেই ইংরেজিটা ভুল। তিনি ভুল ইংরেজি শেখাচ্ছেন বিইং এ টিচার। তো এই হাদিকে মহিমান্বিত করে তাকে এইভাবে রাজনীতিতে এনে খুন করে আবার তার বেনিফিট নিলেন কারা? এবং 2 বাংলায় যে সব রসুনের এক জায়গায় গোড়া, তো 2 বাংলায় যাদের গোড়া এক জায়গায়, এদিকে জামাত ওদিকে মমতা দি, তারা আজকে আবার নতুন নাটক শুরু করেছে। আবার হাদিকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন ছিল। হাদি হত্যার পরে রাষ্ট্র অনেক টাকা দিয়েছে, হাদির বোনকে দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, বিশাল জব। তো তার ভাই তো এই পদে চাকরি পাওয়ার মতো লোক না। আবার তার বউ, তাদেরও টাকা দিয়েছে, আবার বউকে ফ্ল্যাট দেয় নাই, বোনকে দিয়েছে। এরকম পরিবারের মধ্যেও কিন্তু কি পেলাম কি পেলাম না নিয়ে একটা টানাপোড়েন আছে। তো এই মুহূর্তে এই অবস্থায় মমতাদির উচিত বলা যে তিনি কি জানেন কারা এই খুনের সাথে জড়িত, নাকি তিনি বাংলাদেশের রাজনীতির মতো এখন পশ্চিমবঙ্গে হাদি কার্ড খেলা শুরু করছেন। কারণ তার দল তো, যদি ভুল না জেনে থাকি, অলমোস্ট ভেঙেই গেছে বলা যায়। তার তৃণমূলের অধিকাংশ বিধায়ক আলাদা হয়ে তারা একটা আলাদা ফ্র্যাকশন করছে, আলাদা দল করতেছে। এমনকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাও তারা নিয়ে নিতে পারে। তো দিদি এখন আসলে ভীষণ বিপদে আছে।
সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি আহ, আমাদের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য এমন কোনো স্টেটমেন্ট করেছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। তবে দিদির উচিত এই হাদির বিষয়ে ঝেড়ে কাশা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।